নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ, ইঙ্গিত শীর্ষ আদালতের। শুরু হলো 18 থেকে 44-এর মধ্যে করোনা টিকাকরণ, প্রথম দিনেই 500। বরখোলা স্বাস্থ্য কেন্দ্রে নেই কোভিড প্রটোকলের বেলায় নীরব প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতে কোভিড মহামারীর তৃতীয় ঢেউ শীঘ্রই আসছে। চিকিৎসা বিজ্ঞানীদের এই সতর্কতার পর কেন্দ্রীয় সরকারকে এর মোকাবিলায় সব রকম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি DY চন্দ্রচূড় ও বিচারপতি MR শাহর ডিভিশন বেঞ্চ 18 ঊর্ধ্বদের দ্রুত তার সঙ্গে টিকাকরণের উপরেও জোর দিয়েছে। ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়বে, তখন তার প্রভাব ফেলবে শিশুদের উপর। শিশুদের হাসপাতালে নিয়ে যেতে হলে সেখানে শিশুটির মা ও বাবা কেউ যেতে হবে, তাতে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে। সেই কারণেই 18 ঊর্ধ্ব সকলের টিকাকরণের উপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই সমস্ত পরিকল্পনা করা উচিত। সুপ্রিম কোর্টের মূল বক্তব্যই হল, তৃতীয় ঢেউ মোকাবিলায় গোটা দেশ জুড়েই সব রকমের প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সরবরাহ শয্যা সংখ্যা বাড়ানোর কথাও বলেছে আদালত। সুপ্রিম কোর্ট এদিন দেশের বর্তমান এবং ভবিষ্যতের করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। MBBS সম্পন্নরা এবং PG কোর্স ভর্তির অপেক্ষা করা চিকিৎসকদেরও করোনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামানোর পরামর্শ দিয়েছে। বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, আজ আমাদের 1.5 লক্ষ চিকিৎসক রয়েছেন যারা মেডিকেল কোর্স শেষ করেছেন, কিন্তু NET পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। সেই 1.5 লক্ষ ডাক্তার এবং 2.5 লক্ষ নার্স যারা ঘরে বসে আছেন। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় তাদের কাজে লাগানো অত্যন্ত জরুরি। শুক্রবার থেকে পুরোপুরিভাবে শুরু হলো যুবাদের মধ্যে করোনা টিকাকরণ। উল্লেখ্য, গত 5ই মে গুয়াহাটি মেডিকেল কলেজে তার আনুষ্ঠানিকভাবে সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 7ই মে থেকে যুবাদের মধ্যে করোনা টিকাকরণের কথা ঘোষণা করেছিলেন। এদিন শিলচর শহরের টিকাকরণ কেন্দ্রে যুবাদের স্বেচ্ছায় টিকাকরণ নিতে এগিয়ে আসতে দেখা যায়। করোনা মোকাবিলায় নিজেদের পিছিয়ে না রেখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরেন জেনওয়াইরা। সব অনলাইন রেজিস্ট্রেশন 18 থেকে 44। অসুবিধা হয়েছে না, এখন 8 জন বাকি আছে, হয়তো আইব। আমরা 5টা পর্যন্ত তো ওয়েট করবো দাঁড়ালে। এদিন মোট 500 জনের মধ্যে টিকাকরণ সম্পন্ন হয় বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মীরা। 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত ভ্যাকসিনেশন শুরু হয়েছে। সেই যে ভ্যাকসিনেশনটা, সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে দেওয়া হচ্ছে। অনলাইনে যারা স্লট বুক করছেন তারাই ভ্যাকসিনেশন পাচ্ছেন। প্রথম দিনে আমরা 500 জনের জন্য স্লট খুলে দিয়েছিলাম এবং প্রায় 99% যারা রেজিস্ট্রেশন করিয়েছেন তারা ভ্যাকসিন নিয়েছেন, কয়েকজন ভ্যাকসিন নেননি। প্রথম দিনে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে যে অনেকেই অনলাইনে রেজিস্ট্রেশন না করিয়ে আমাদের যেগুলো সেন্টার আছে সেখানে গিয়ে ভিড় করেছেন। তো তাদের জন্য বলতে চাই যে প্রত্যেক দিন একটা সময়ে স্লটগুলো খোলা হবে, ভ্যাকসিনের যে স্ট্যাটাস সেই অনুযায়ী স্লটগুলো খুলে দেওয়া হবে এবং অনলাইন ছাড়া কিন্তু হবে না। কোনো পর্যায়ে যে যদি গিয়ে ভোর থেকে লাইনে দাঁড়ান, ভ্যাকসিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোউইন অ্যাপে বা আরোগ্যনিধি অ্যাপে কোউইন অ্যাপে যদি আপনারা
বুক করেন, রেজিস্ট্রেশন করেন, তারপর স্লটটা বুক করে এবং কোন সেন্টারে আপনি নেবেন সেটা যখন চয়েস করবেন, সেই সেন্টারে গেলেই আপনি সময়মতো ভ্যাকসিনটা পেয়ে যাবেন। ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে অযথা ভিড় লাগিয়ে ভ্যাকসিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ভ্যাকসিন যত বেশি বেশি আসবে সেই অনুযায়ী আমরা সেন্টারের সংখ্যাও বাড়াবো। তো যারা স্লট বুক করতে পারছেন না তারা একটু ধৈর্য রাখুন, কয়েকদিনের মধ্যে কিন্তু স্লটের সংখ্যা বাড়ানো হবে এবং ভ্যাকসিন অনুযায়ী স্লটের সংখ্যা বাড়ালে তারা সহজেই বুক করতে পারবেন। বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে আসা জনসাধারণের মধ্যে কেউই মানছেন না কোভিড প্রোটোকল, অথচ রাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই সরকার থেকে কোভিড বিধি নিষেধ পালন করতে নির্দেশও জারি করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান করতে জোর দেওয়া হয়েছে। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা নাগরিকরা মাস্ক পরিধান করলেও মানছেন না কেউ করোনা বিধি নিষেধ। প্রশাসনও রয়েছে নীরব। সোনাইর প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের বোনের বাড়িতে হামলা করা দুষ্কৃতীদের শাস্তির দাবিতে জেলা শাসক এবং পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করলেন কাছাড় জেলা যুব মোর্চার সদস্যরা। শুক্রবার বিকেলে কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সমর্থকরা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বোনের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি বাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ করেন একাংশ আমিনুল হক লস্করের শুভাকাঙ্ক্ষী সহ এলাকার জনগণ এবং তার বোনের পরিবার। এমনকি আমিনুলের দুই ভাগ্নেকেও প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত করেছে বলেও অভিযোগ করেন একাংশ জনগণ। এরই পরিপ্রেক্ষিতে মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া ও এআইইউডিএফ কর্মীদের এমন কর্মকাণ্ডের শাস্তির দাবিতে বিজেপি কাছাড় জেলা যুব মোর্চা সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারীরা সম্মিলিত হয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এবং পুলিশ সুপার বিএল মিনার হাতে এক স্মারকপত্র তুলে দেন। এতে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। পরে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা বলেন, কাছাড় জেলার জেলাশাসক মহোদয়া এবং আমাদের কাছাড় জেলার এসপি মহাশয়ের কাছে আমরা এই মেমোরেন্ডাম নিয়ে এসেছি। গত কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের সুনাইর এক্স এমএলএ আমিনুল হক লস্কর মহাশয়ের বোনের বাড়িতে যেভাবে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে তা আমাদের সমাজের জন্য ন্যাক্কারজনক ঘটনা। আমরা বিগত দিনে দেখেছি নির্বাচনের সময় থেকে সুনাই বিধানসভা সমষ্টিতে কিছু দুষ্কৃতীরা যেভাবে মানুষদেরকে বাজে ব্যবহার করছে এবং আমাদের এই ডেপুটি স্পিকার মহাশয়ের বোনের বাড়িতে যেভাবে এসে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তা সত্যিকার অর্থে নিন্দনীয়। আমরা জেলাশাসক মহোদয়া এবং আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখছি যে খুব তাড়াতাড়ি যাতে যারা জড়িত ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, যাতে ওনারা একটি উচিত শিক্ষা পায় এবং বরাক উপত্যকা আমরা যেভাবে শান্তির দ্বীপ হিসাবে মানি, বরাক উপত্যকায় যেন শান্তি বিরাজ থাকে। এদিন স্মারকপত্র প্রদানের সময় জেলা যুব মোর্চা সভাপতির সাথে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অজস্বী দাস, শুভম রায়, রঞ্জিত রায় প্রমুখ। বৃহস্পতিবার সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি ও ইয়ং জেনারেশন গ্রুপের যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রকোপ থেকে রুখতে 25 নং ওয়ার্ডের স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার সহ প্রপত্র বিতরণ করা হয়। এদিন সংস্থা দুটোর কর্মকর্তারা কোভিড প্রোটোকল মেনে চলার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, মিতালি দাস, পম্পি সিংহ প্রমুখ।
আমরা 25 নম্বর ওয়ার্ডের আমরা এখানে ইয়ং জেনারেশন গ্রুপ এবং সুরক্ষা ডেভেলপমেন্ট আগেও এখানে অনেক কাজ করেছি। এখন আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পাড়ায় যাচ্ছি, সবাই ঘুরে গিয়ে মাস্ক দিচ্ছি এবং 25 নম্বর ওয়ার্ডে সবাইকে আমরা অনুরোধ করছি যাতে এই কোভিডের যে নিয়মাবলী সরকার দ্বারা যেটা ধার্য করা হয়েছে সেটা যেন আমরা সবাই মেনে চলি। এবং আমরা যারা দিচ্ছি এই যে আমাদের ইয়ং জেনারেশন গ্রুপ এবং সুরক্ষা ডেভেলপমেন্ট আমাদেরকে সব রকম সহযোগিতা করুন আর নিয়ম বিধিটা মেনে চলুন, তাহলে করোনাকে আমরা হারাতে পারবো। তাহলে আমাদের সামনে বিরাট একটা প্যান্ডেমিক আসছে, যেটা মানে খুবই দুর্ভাগ্যপূর্ণ হবে। তাই সবাই সহযোগিতা চাই এবং ভবিষ্যতে সরকারি নির্দেশটা আপনারা মেনে চলুন, এটাই আমাদের দুটো অর্গানাইজেশন থেকে আপনাদের কাছে অনুরোধ। এবং আপনারা যখন আমাদেরকে ডাকবেন আমরা ঠিক আপনাদের পাশে আসব, সব ব্যাপারে আমরা আপনাদেরকে সাহায্য করব, কিন্তু এর বিনিময়ে আপনাদের সহযোগিতা সম্পূর্ণভাবে সমর্থন চাই। একের পর এক পরিচিত ব্যক্তির মৃত্যু ঘটছে, যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে চারিদিকে। নৃত্যশিল্পী নয়ন দাসের পর কোভিড কেড়ে নিল আরও এক তরতাজা প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে মাত্র 48 বছর বয়সে প্রয়াত হলেন সুপরিচিত সংস্কৃতিকর্মী শিলচর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়তী চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, শিলংপট্টিস্থিত মহিলা কলেজের বিপরীতে জয়তী চক্রবর্তীর বাড়ি ছিল। গত 26 এপ্রিল শিলচর সিভিল হাসপাতালে কোভিড পজিটিভ শনাক্ত হন জয়তী। এরপর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার শরীরেও অক্সিজেনের মাত্রা কম ধরা পড়লে তাকে দ্রুত হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব লড়াই থেমে যায় এদিন সন্ধ্যায়। স্বাস্থ্য বিভাগের তরফেও জানানো হয় 10 বছর ধরে মধুমেহ রোগে ভুগছিলেন জয়তী। জানা যায় জয়তীর স্বামী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এক শিশুপুত্র রয়েছে তাদের। এদিকে কলেজ শিক্ষিকার অকাল প্রয়াণে সুখাহত তার পরিচিত মহল। শোক জানিয়েছেন অনেক লোকই। দেখা যাচ্ছে যে অনেকেরই বাড়িতে বসে আছেন, শ্বাসকষ্ট আছে বা বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে, কিন্তু ভয়ে টেস্ট করাচ্ছেন না। মেডিকেল কলেজে যেগুলো কেস আসছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাংসে সাংঘাতিক ধরনের ইনফেকশন নিয়ে ভর্তি হচ্ছেন। তার মানে অনেক দিন ধরে ওনারা ভুগছিলেন, কিন্তু কোনো কারণে বা ওনাদের যে সিমটমসগুলো সেগুলো ধরতে পারেননি এবং দেরিতে এসে ভর্তি হচ্ছেন, তার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তো আমাদের জনসাধারণের কাছে যেটা অনুরোধ, যে বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি কোনো ধরনের সন্দেহ থাকে বা উপশম দেখা দেয়, অবশ্যই টেস্ট করাবেন। মেডিকেল কলেজে এখনও পর্যন্ত কিন্তু বেডের সংখ্যা যথেষ্ট আছে এবং দরকার পড়লে ভর্তি করানোর ব্যবস্থা আছে, কিন্তু সময় মতো যদি চিকিৎসা না করান সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর মুখে পতিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অবিলম্বে ক্যাথল্যাব বসানোর দাবি জানালো থাউজেন্ড সায়ন্তন। সংগঠনের কর্মকর্তারা বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাথল্যাব বসানোর দরপত্র আহ্বান করা হয়েছে কয়েক মাস আগেই, কিন্তু এ পর্যন্ত কাজ শুরু হয়নি। যদি বরাদপ্রাপ্ত সংস্থাকে দিয়ে এখনো কাজ শুরু করানো যায়, তারপরও এটা সম্পন্ন হতে লেগে যেতে পারে কয়েক মাস। কেননা ক্যাথল্যাব সংস্থাপন একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। এসব কথা উল্লেখ করে সংগঠনের তরফে জানতে চাওয়া হয়, কেনই ক্যাথল্যাব নির্মাণের কাজ শুরু করা হচ্ছে না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জিক্যাল চিকিৎসা পরিষেবা কি আদৌ দেখতে পাবে বরাকের মানুষ? শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কবে হবে মডুলার অপারেশন থিয়েটার? কবেই বা কাজে যোগ দেবেন নিউরোসার্জন? তাদের ভাষ্য, করোনাজনিত হার্ট অ্যাটাক, স্ট্রোক বা দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত সবগুলি আকস্মিক। তাই উভয় বিষয়কেই মোকাবিলার জন্য অতি সত্বর প্রয়োজনীয় পরিকাঠামো দরকার। করোনা আজ বৈশ্বিক মহামারী। আমাদের বরাকও সাংঘাতিকভাবে আক্রান্ত, কিন্তু এনজিওপ্লাস্টি এবং নিউরো পরিষেবার অভাব কিন্তু আমাদের একান্ত স্থানীয়। তাই আমাদের শিলচর সহ বরাকের মানুষকে যেমন করোনার সাথে যুদ্ধ করতে হচ্ছে, ঠিক তেমনি মারাত্মক হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, মাথা ফেটে গেলে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য যুদ্ধ করতে হচ্ছে। আগামীতেও করতে হবে। যতদিন না পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, সরকার ও জেলা প্রশাসনকে আরও একটি বিষয় ভাবতে হবে। এই কঠিন সময়ে অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবাও যেন ব্যাহত না হয়, এর জন্য আগাম চিন্তাভাবনা করে রাখা উচিত, জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ, ইঙ্গিত শীর্ষ আদালতের। শুরু হলো 18 থেকে 44-এর মধ্যে করোনা টিকাকরণ, প্রথম দিনেই 500। বরখোলা স্বাস্থ্য কেন্দ্রে নেই কোভিড প্রটোকলের বেলায় নীরব প্রশাসন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।